আজকে আমি এসেছি তোমাদের অর্থাৎ 9-এরই যে চ্যাপ্টার চলছিল তার পরের অংশে। তবে বলবো গতদিন একটা অঙ্ক দিয়ে গেছিলাম, সেই অঙ্কের উত্তর আগে বলি, তারপর আজকের অংশে যাব। দেওয়া ছিল যে একটি বস্তুর বায়ুতে ওয়েট ছিল 40 ডাইন, অর্থাৎ বায়ুতে ওজন ছিল 40 ডাইন, জলে ওজন ছিল 25 ডাইন। তাহলে প্লবতা বা বয়ান্সি ফোর্সটা কত? 40 মাইনাস 25 ডাইন, অর্থাৎ 15 ডাইন। প্লবতা মিন্স কি ছিল? বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, অর্থাৎ সম্পূর্ণ যে নিমজ্জিত অংশ তার আয়তন মানে অপসারিত তরলের বা জলের আয়তন, ইন্টু ছিল জলের ঘনত্ব, তার সঙ্গে ছিল জি, এটা সমান 15 ডাইন। তাহলে বস্তুর আয়তন বের করতে দেওয়া ছিল। তাহলে বস্তুর আয়তন সমান হলো 15 বাই জলের ঘনত্ব 1, আর জি দেওয়া ছিল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিনস হচ্ছে 1000 সেমি পার সেকেন্ড স্কোয়ার। সিজিএসে আনতে হবে, এটা হিসাব করলে হয় 0.015 সেমি কিউব বা ঘন সেমি। এটাই হলো আয়তন। এই উত্তর, এইটা হচ্ছে গতদিন যে প্রশ্নটা দেওয়া ছিল তার উত্তর। জলের ঘনত্ব 1 সিজিএসে, আর জি বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষ ধরনের ভ্যালু 1000 সিজিএসে, যেটা ছিল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা আজকে আসছি পৃষ্ঠটান বা সারফেস টেনশন। নতুন কনসেপ্ট তোমাদের, অর্থাৎ আগে থেকে এই টার্মটার সঙ্গে খুব একটা পরিচিতি নেই। তো এই পৃষ্ঠটান, যার ইংলিশ হচ্ছে সারফেস টেনশন, এই নামের মধ্যেই কিন্তু পাওয়া যাবে। টেনশন মানে এখানে বল বা টান, আর সারফেস ইংলিশ বা সারফেসের অর্থ হচ্ছে পৃষ্ঠ, অর্থাৎ পৃষ্ঠতল। তো প্রথমেই বলি, এই টানটা বা এই বলটা কোথায় কাজ করবে? যে জায়গাতে বা যে পাত্রে বা যে বড় আধারে তরল বা জল রাখা থাকবে, সেই তরলের উপরিতলে মানে পৃষ্ঠতলে কাজ করবে এই টান, অর্থাৎ একটা বল। তো আমরা এই পৃষ্ঠটান জানার আগে কতগুলো ঘটনা বলছি, একটু ভালো করে তোমরা খেয়াল করো। আমরা দেখি সচরাচর, যেমন বৃষ্টির ফোঁটা বা মাছের অ্যাকোয়ারিয়ামে থাকা জলে বায়ুর বুদবুদ অর্থাৎ এয়ার বাবলস, এবং আমরা মেলাতে দেখি কিছু সাবানের ফেনা দিয়ে তৈরি একটা লিকুইড করা থাকে, সেখান থেকে যে সাবান বুদবুদগুলো বাতাসে ভেসে বেড়ায়। মেলাতে দেখি যারা বিক্রি করে তারা ওড়ায় বা কিছুজন কিনে ওড়ায়। অর্থাৎ একটা সাবান জল বা শ্যাম্পু জলের একটা লেয়ার তৈরি করে তাতে ফুঁ দিলে ছোট ছোট বা বড় বড় বাবলস তৈরি হয়ে বাতাসে ঘুরে বেড়ায়, তাকে বলি আমরা সাবান বুদবুদ বা সোপ বাবলস। এই সবগুলোর আকৃতি কিন্তু গোল, অর্থাৎ গোলক। কেন চোঙাকৃতি বা শঙ্কুর মতো বা লম্বাটে বা আয়তঘনাকার বাক্সের মতো দেখতে নয়, তার পিছনে যুক্তি হলো এই সারফেস টেনশন। আমি ব্যাখ্যাগুলো আসছি। দ্বিতীয়ত, অনেক সময় দেখে থাকবে নোংরা জল অর্থাৎ ড্রেনের জলে, সেগুলো তো একটা ময়লা জমতে 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 উপরে একটা আস্তরণের মতো তৈরি হয়, অথবা জলের ওপর খুব পাতলা একটা শট তৈরি হলে তার উপর দিয়ে কিছু ছোট ছোট মাকড়সা বা ওই জাতীয় কোনো ছোট পোকা সুন্দরভাবে চলাফেরা বা দৌড়াতে শুরু করে। তখন আমরা একটু যদি গুরুত্ব দিয়ে খেয়াল করি, তাহলে আমরা দেখব যে জায়গাগুলো দিয়ে পোকাগুলো যাচ্ছে বা ওই মাকড়সা যাচ্ছে, সেই জায়গাতে কিন্তু পায়ের ছাপ পড়ছে। মানে যেখানে যেখানে পাগুলো পড়ছে তার সেখানটায় মনে হবে যেন জলের ওই যে স্তরটা একটু যেন বসে গেছে, অর্থাৎ জলের উপরিতলটা একটা পাতলা একটা পর্দার মতো মনে হয়। এছাড়া সরু কাঁচের নলে বা রিফিলের পিছন দিকটা, সাধারণত দেখি যে আমরা জেল
জেল পেনের যে রিফিল হয় তার পিছনে একটা লিকুইড দেওয়া থাকে, সেই লিকুইডটা খেয়াল করলে দেখা যায় যে কিছুটা বাঁকা মতো, মানে জাস্ট এই রকম বলছি কথাটা, এইটা যদি একটা রিফিলের পিছন দিকটা হয় তাহলে এইখান থেকে একটা এরকম বাঁকা মতো একটা স্তরের তৈরি হয়, এটা লিকুইড আছে আর এইটা হচ্ছে ইঙ্ক আছে। এটা আমরা দেখি, এটা যে রিফিল হয় অনেকটা লম্বা একটা রিফিল। তো এই জায়গাটা এরকম বাঁকা হয় কেন, বা একটা সরু নলে বা কাঁচ নলে যদি আমরা জল রাখি তাহলে সেটা এইরকম দেখতে হয় কেন? এই যে একটা সমতল না হলে একটা অবতল বা বক্রতল হয় কেন? এই ব্যাখ্যা, এই সমস্তগুলোর পিছনেই কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে এই পৃষ্ঠটান। পৃষ্ঠটানের দুটো ব্যাখ্যা, এটা আমরা জানলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। পৃষ্ঠটানের ধর্মটা কি? প্রথমত পৃষ্ঠটান অর্থাৎ পৃষ্ঠতলটাকে টান টান করে রাখতে চায়। তাহলে এটা এমন একটা বল যেটা পৃষ্ঠতলকে টান টান করে রাখে, অর্থাৎ সারফেস এরিয়াটাকে টেন্সড করে রাখবে, এরিয়াটা কোথাও যেন না কুঁচকে যায়, এইরকম একটা ব্যাপার। 2 নম্বর, ওই যে পৃষ্ঠতলটা টান টান করে আছে তার মূল কারণ হলো পৃষ্ঠটান তরলের উপরিতলকে সর্বনিম্ন ক্ষেত্রফলে আনতে চায়, মানে উপরিতলের ক্ষেত্রফল সর্বনিম্ন করতে চায়, আনতে চায় বা রাখতে চায়। এই যে ধর্ম দুটোর উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এই ঘটনাগুলো। কেন? যত ধরনের ঘনবস্তু আছে, অর্থাৎ এই যে গোলক, আয়ত ঘন, তারপর সমকোণী চৌকোর, ঘনক, এমনকি আমরা যদি যে চোঙ, শঙ্কু, যত ধরনের ঘনবস্তু আছে এদের মধ্যে কিন্তু আয়তন যদি একই থাকে তাহলে একমাত্র গোলকেরই পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম। আর পৃষ্ঠটান চাইবে তরলের যে উপরিতলে যে টানটা সেটা চাইবে যে ওই ক্ষেত্রফলটা কম হোক। ওই জন্য এরা যে কোনো তরল ফোঁটা বা লিকুইড ফোঁটা বা জলের ফোঁটা, বৃষ্টির ফোঁটা, পারদের ফোঁটা সবাইকেই কিন্তু গলীয় আকার দেয়, অর্থাৎ গোলকের মতো আকার দেয়। এই হলো পৃষ্ঠটানের ব্যাখ্যা। এবার এই যে পৃষ্ঠটান তরলের উপরিতলকে সর্বনিম্ন ক্ষেত্রফলে আনতে চায়, এর একটা এক্সপেরিমেন্ট করা হয়। কী ধরনের বা কীভাবে এক্সপেরিমেন্টটা করা হয়? এই রকম একটা ফাঁস তৈরি করা হয়, এরকম একটা ফাঁস বা ফ্রেম তৈরি করা হয়, তার একটা হাতল রাখা হলো। এই ফাঁসটাকে প্রথমে একটা সাবান জলের সরে ডুবিয়ে দেওয়া হবে। তাহলে এরকম একটা পাতলা একটা সর তৈরি করা আছে। এইবার খুব সূক্ষ্মভাবে একটা সরু সুতোকে ওর ওপর ফেলে দিতে হবে, যেটা একটা ফাঁসের মতো তৈরি করবে, অর্থাৎ এই ধরনের একটা ফাঁস তৈরি করবে আমরা ধরলাম। তো খেয়াল রাখতে হবে এই সুতোর প্রত্যেকটা অংশ যেন ওই সরে লেগে থাকে, পাতলা সরে লেগে থাকে। এখন আমরা যদি এইটাকে একটা সরু সূচ দিয়ে ফাটিয়ে দিই শুধু ভেতরেরটাকে, তখন ঘটনাটা কী হবে? তখন ঘটনাটা ঘটবে এইরকম, যখন এটা ফাটিয়ে দেওয়া হবে ওটা গোল হয়ে যাবে, গোল হয়ে গিয়ে এরকম সুতোটার গিঁটটা এইখানে থাকবে, মাঝখানে আর কোনো লিকুইড থাকছে না, মানে এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, এই চারদিকটা একটা লিকুইডের বা তরলের একটা স্তর তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এইটা থেকে এটা কেন হলো? এখানে আবার একটু অন্যরকম ব্যাখ্যা। কীরকম ব্যাখ্যা? এই যে সুতো দিয়ে তৈরি যে একটা বদ্ধ এরিয়া তৈরি করেছে, মানে একটা বদ্ধ তল কল্পনা করেছে বা তৈরি করা আছে ওই যে পাতলা সাবান জলের স্বরে, সেই যে একটা বদ্ধ তল, এখানে যখন লিকুইড ছিল মানে তরল স্তরটা ছিল, এখানেও সেই তরল স্তর ছিল। এই তরল স্তরের যেমন টান এই তরল স্তরেরও তেমন টান, সেই জন্য সেই টানগুলো পরস্পরকে প্রশমিত করে দেয় বলে সুতোটা যেমন ইচ্ছা আকৃতিতে থাকতে পারে। যখন আমি মাঝখানের তরল স্তরটাকে ফাটিয়ে আমি শেষ করে দিলাম, মানে মাঝখানে কোনো তরল স্তর নেই,
তখন বোঝালো যে শুধু আউটসাইডটা তরল স্তর আছে, তখন শুধু বাইরেরটা তরল স্তর আছে। সেই তরল স্তর চাইবে তার ক্ষেত্রফলকে কম করতে, ওই জন্য প্রত্যেকেই নিজের দিকে টানাবে। এখন সে টানার পরিমাণটা প্রত্যেকেরই কিন্তু একই হবে, কারণ বাইরে তো একই রকম লিকুইড। এই সবাই যখন বাইরের দিকে টানছে তখনই ওটা বৃত্তের মতো হচ্ছে। এখন বৃত্ত কেন না, এই সীমাবদ্ধ যে লাইনটা বা রেখা দিয়ে যতগুলো আমরা সমতলিক চিত্র তৈরি করতে পারি, যেমন বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এই ধরনের যা কিছু আমরা তৈরি করতে পারি, তার মধ্যে কিন্তু বৃত্তের ক্ষেত্রফল সব থেকে বড় হয়। তাহলে ফাঁকা জায়গার ক্ষেত্রফল যদি সব থেকে বড় হয়, তাহলে বুঝতে হবে এই তরল স্তরের ক্ষেত্রফল হবে সব থেকে কম। আরেকবার বলছি কথাটা, এইটা বৃত্ত হওয়ার কারণ হলো এই ভেতরটাতে তো লিকুইড নেই, ওটাতে তো তরল স্তর নেই, তো ওটা ফাঁকা। ওই ফাঁকা জায়গার যদি ক্ষেত্রফলটা সব থেকে বেশি হয়, অর্থাৎ বৃত্তাকার হয়, তাহলে বাইরের এই তলটার ক্ষেত্রফল কী হবে, সব থেকে কম হবে। তাহলে প্রমাণ হতে হলো বা প্রমাণিত হলো যে এই তরল স্তর নিজের ক্ষেত্রফল কম করতে চায়। এটা একটা এক্সপেরিমেন্ট, এই পরীক্ষা দিয়ে আমরা বুঝতে পারি। তাহলে পৃষ্ঠটান সম্পর্কে আমি যা যা আলোচনা করলাম একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো। এগুলো থেকে কনসেপচুয়াল কোশ্চেন আসবে। শুধু মূল দুটো কথা, এক হচ্ছে যে পৃষ্ঠটান বা সারফেস টেনশন চাইবে তরলের উপরিতল, এর কাজ কিন্তু তরলের ভেতরে নেই, তরলের উপরিতলের ক্ষেত্রফল যেন মিনিমাম হয়, অর্থাৎ সর্বনিম্ন হয়। আর কি, ও চাইবে যে তরলের উপরিতলের ক্ষেত্রফলটা খুব টান টান থাকুক, কুঁচকে যেন না যায়। ঠিক যেভাবে আমরা ঢাক যখন বা ঢোল যখন তৈরি হয় চামড়াটাকে টান টান করে বাঁধি, ঠিক সেইভাবে যেন একটু টান টান থাকে। এই হচ্ছে আমাদের ধর্ম। এবার হলো এই পৃষ্ঠটানটাকে মেজার করবো কী করে, না এটা তো আমরা এক্ষুনি বললাম যে তরলের উপরিতলে টান। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি একটা নির্দিষ্ট পরিমাণ জল, সেটাকে যদি আমি গ্লাসে রাখি, তাহলে তার উপরিতলের এরিয়াটা কম হবে। আমি যদি ওটাকে একটা থালায় ঢেলে দিই বা একটা বড় বাটির মতো জায়গাতে আমরা রাখি, তখন কিন্তু ক্ষেত্রফলটা বেশি হবে। তাহলে কি এখন প্রশ্নটা উঠে আসবে এইরকম যে গ্লাসের জলের পৃষ্ঠটান কম, কারণ তার উপরিতলটা কম, আর থালার জলের পৃষ্ঠটান বেশি, তাহলে পুকুরের জলের পৃষ্ঠটান আরও বেশি, নদীর জলের পৃষ্ঠটান আরও বেশি, এরকম প্রশ্নটা উঠে আসবে। এই অসুবিধাকে দূর করার জন্য আমাদেরকে একটা ইউনিকনেস আসতে হবে। কীরকম বলছে যে তুমি যে পাত্রেই তরল রাখো না কেন, ধরলাম আমি এরকম একটা পাত্রে তরলটা রাখা আছে, এটা তরলের উপরিতল, বলছে ওই তরলের উপর একটা রেখা তোমাকে কল্পনা করতে হবে। এখন এই কল্পনা করতে বললে যে যার যেমন খুশি ইচ্ছা রেখা কল্পনা করতে পারে, সেটাতেও কোনো আপত্তি নেই। যদি কেউ এই পরিমাণ বা এই দৈর্ঘ্যের রেখাটা কল্পনা করে, আমি যার নাম দিলাম এবি, ওই রেখার সঙ্গে লম্বভাবে, এগুলো সব 90 ডিগ্রি কোণে, দুই দিকে এবং তরলের সংস্পর্শে, মানে ওই উপরিতলেই, মানে এইগুলো তো সব তরল আছে, উপরিতলেই আমি যদি এটাকে উপর থেকে দেখি, উপর থেকে দেখলে এইরকম হবে। এইরকম এই রেখাটা ধরা হয়েছে, এটা এবি, তখন এই দিকেও বল আর এদিকেও, অর্থাৎ লম্বভাবে বল প্রয়োগ হবে এবং রেখাটার দুপাশে এই রেখাটার দুপাশে। তাহলে এই যে বলটা ক্রিয়াশীল হবে, এই বলটা যেহেতু দুপাশেই কাজ করছে, সেই বলের পরিমাণ, মানে একটা দিকে যে কোনো বলের পরিমাণকে তার দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, অর্থাৎ বল বাই দৈর্ঘ্য, এটাই হবে পৃষ্ঠটা। তাহলে সুবিধাটা কি হলো, কেউ যদি বড় দৈর্ঘ্যের রেখা কল্পনা করে তাহলে তার বলের পরিমাণটাও বেশি হবে, তাহলে বলের পরিমাণও বেশি, দৈর্ঘ্যের পরিমাণও বেশি, পৃষ্ঠটান ভ্যালু একই থেকে যাচ্ছে। এইভাবে আমরা বিশুদ্ধ জলের যে পৃষ্ঠটান সেটা আমরা মনে রাখব। শুধু জলেরটা মনে রাখলেই হবে, 72 ডাইন পার সেমি, অর্থাৎ বল বাই দৈর্ঘ্য, সিজিএস হচ্ছে ডাইন পার সেমি। তাহলে এককার মাত্রাটা এইখানে লিখে দিই, বল বাই দৈর্ঘ্য, সিজিএস হচ্ছে ডাইন পার সেমি, এসআইতে হবে নিউটন পার মিটার, এফপিএসে হবে
পাউন্ডাল পার ফুট মাত্রা হবে বা ডাইমেনশনটা হবে ফোর্সের মাত্রা mL/-2 বাই L, তাহলে m/-2। তাহলে পৃষ্ঠটানের মাত্রা একক এবং তার ডেফিনেশনটা কি বললাম আরেকবার বলি, যে কোনো তরলের উপরিতলে যদি কোনো রেখা কল্পনা করা যায় তাহলে সেই রেখার সঙ্গে লম্বভাবে অর্থাৎ পারপেন্ডিকুলারলি, আমি একটা লাইন ইমাজিন করব, স্ট্রেট লাইন, তার সঙ্গে পারপেন্ডিকুলারলি লম্ব হবে, উভয় পাশে যে বল ক্রিয়াশীল হয় সেই বলকে তার দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণে স্পর্শকীয় বল যেটা লিকুইড লেভেলের সঙ্গে থাকে সেই স্পর্শকীয় বলকে আমরা বলবো পৃষ্ঠটান। যেমন জলের পৃষ্ঠটানটা আমরা মনে রেখে দেবো 72 তাহলে ইউনিট হলো, ডাইমেনশন হলো, এটা হলো আমরা এক্সপেরিমেন্টের সাহায্যে বোঝালাম। এবার আমরা আসবো যে পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। একটা একটা করে আমরা হেডিং করব, তার সম্পর্কে আলোচনা করব। পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বরে আসছে উষ্ণতা। প্রথমেই বলি, উষ্ণতা বাড়ালে পৃষ্ঠটান কমবে, তরলের পৃষ্ঠটানটা হ্রাস পাবে উষ্ণতা বাড়ালে, অর্থাৎ ইফ উই ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ এ লিকুইড দেন দি সারফেস টেনশন অফ দ্যাট লিকুইড উইল বি ডিক্রিজ। তাহলে এইভাবে ডিক্রিজ করতে করতে একটা নির্দিষ্ট উষ্ণতাতে গিয়ে তার সারফেস টেনশনটা 0 হয়ে যেতে পারে, কমতে কমতে। তার নাম হবে ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচারটা কি হচ্ছে? যখন সারফেস টেনশন 0, অর্থাৎ সংকট উষ্ণতাতে, পৃষ্ঠটানের ক্ষেত্রে এটা সংকট উষ্ণতা যেখানে পৃষ্ঠটান হবে 0, কমতে কমতে 0 হয়ে যায়, যদি এটা হাইপোথেটিক্যালি, বাস্তবে খুব কঠিন ব্যাপারটা। 2 নম্বর, তরলে অপদ্রব্য মেশানো থাকলে, ভালো করে মনে রাখতে হবে, যদি জৈব অর্থাৎ অর্গানিক মেটেরিয়াল মেশানো থাকে, জৈব পদার্থ যদি মেশানো থাকে তাহলে কমে, পৃষ্ঠটানটা কমবে। আর অজৈব বা ইনঅর্গানিক মেশানো থাকলে তাহলে হচ্ছে বাড়বে, মানে ইনক্রিজ করে। এটাতে ডিক্রিজ করবে, যদি অর্গানিক মেশানো থাকে ডিক্রিজ করে, আর যদি ইনঅর্গানিক মেশানো থাকে তাহলে ইনক্রিজ করে। 3 নম্বর, যদি পলিউশন হয়, অর্থাৎ লিকুইডটা যদি পলিউটেড হয়ে যায়, অর্থাৎ দূষিত তরল নিলে তখন কিন্তু কমবে, সবসময়ের জন্য কমবে। ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে লিকুইড সারফেসের উপরে যদি অ্যাটমসফিয়ারটা ড্রাই অর ওয়েট হয় তার উপর ডিপেন্ড করে। কীরকম? যেমন আমাদের জলের স্তর, একটা উদাহরণ যদি দিই তাহলে, আচ্ছা এটাকে লিখি যে উপরিস্থিত মাধ্যমের উপর, যদি ড্রাই এয়ার হয় অর্থাৎ শুষ্ক মাধ্যম থাকে জলের উপরে, তখন তার কত বললাম? 72 dyne/semi। বাট ময়েস্ট এয়ার হলে অর্থাৎ জলীয় বাষ্প মেশানো থাকলে তখন হবে 70 dyne/semi। 5 নম্বর হচ্ছে আহিত করলে, অর্থাৎ ইলেকট্রিফাই করলে, আহিত করলে, অর্থাৎ আমরা যদি চার্জ বা আধান দিই, আহিত করি, তখন কী হবে? কিন্তু হ্রাস পাবে। সে আমি পজিটিভ চার্জ দিই, মানে পজিটিভ চার্জ, বা যেটাকে বলি আমরা বাংলায় ধনাত্মক আধান, অথবা ঋণাত্মক আধান, যাই দিই না কেন, অর নেগেটিভ চার্জ, ঋণাত্মক আধান, উভয় ক্ষেত্রেই কিন্তু কমবে, পৃষ্ঠটানটা কমে যায়। ঠিক আছে। এই পয়েন্টগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন কোন বিষয়ের উপর কীভাবে ডিপেন্ড করে। এবার আমরা আসছি সান্দ্র বল।
অর্থাৎ সান্দ্রতার দিকটাতে চলে আসছে। প্রথমত বলি, সান্দ্র কথাটা বা সে প্লাজমা কথাটা আমরা অনেকদিন আগে অর্থাৎ ছোটবেলায় আমরা শুনেছিলাম যে কঠিন, তরল, গ্যাসীয় আর একটা অবস্থা হয় যেটা হচ্ছে সান্দ্র অবস্থা। সান্দ্রতা, সেখান থেকে আসবে সান্দ্রতা বা সান্দ্র বল, যেটাকে আমরা ইংরেজিতে বলি ভিসকসিটি অর ভিসকাস ফোর্স। সোজা কথায় বলি, এটা একটা বাধা বল। কীরকম বাধা বল? যে কোনো তরলকে আমরা যদি কতগুলো স্তরে ভাগ করি, যখন কোনো তরল ফ্লো করে, যেমন আমি একটা উদাহরণ দিই, এরকম একটা পাইপের মধ্যে দিয়ে লিকুইড যাচ্ছে, আমি ধরছি, আমি এখানে কতগুলো আমি স্তর হিসাবে ভাববো, এইরকমভাবে স্তর হিসাবে আমি ভাবতেই পারি। এই একটা স্তর, এই একটা স্তর, আরও একটা স্তর, এরকম আমি স্তর হিসাবে ভাবতেই পারি। তো এইরকম যখন অনেক স্তরে কোনো একটা তরল প্রবাহিত হবে পাইপের মধ্য দিয়ে বা একটা নলের মধ্য দিয়ে, তখন ওর ভেতরে থাকা একটা স্তরের স্পিড একটু বেশি হয় আর একটা স্তরের স্পিড একটু কম হয়। যেমন কথায় বলি, যখন আমরা নদীতে জলের স্রোত দেখি, অর্থাৎ ওয়াটার ফ্লো যেটা স্ট্রিম, সেটা আমরা দেখি যে মাঝখানের দিকটাতে জলের টান বা স্রোতটা একটু বেশি হয়, কিন্তু ধারের দিকটাতে কম হয়। ঠিক সেইভাবে যখন কোনো পাইপের মধ্য দিয়ে বা নলের মধ্য দিয়েও জল যাবে বা কোনো তরল যাবে, তখন তার মাঝের অঞ্চলটাতে স্পিড সব থেকে বেশি হয় এই ধারের দিকটার থেকে। তাহলে এইভাবে যদি আমরা অক্ষ থেকে ধারের দিকে আসি, অর্থাৎ মাঝখান থেকে ধারের দিকে আসি, তখন আমরা দেখবো যে স্পিডটা ক্রমশ ডিক্রিজ করছে বা কমছে, স্পিডটা একদম মাঝখানের দিকেই বেশি। তাহলে আমরা যদি এরকম কতগুলো লিকুইড লেভেল বা স্তর যদি আমরা কল্পনা করি, তখন দেখা যাবে যে এই দুটো স্তরের মধ্যে বেগের একটা পার্থক্য থেকে যাচ্ছে। যার বেগ বেশি, মানে যে স্তরের বেগ বেশি, সেই স্তর চাইবে যে স্তরের বেগ কম তাকে টেনে নিয়ে যেতে, আর যেই স্তরের বেগ কম ওই স্তর চাইবে যে স্তরের বেগ বেশি তাকে আটকে রাখতে। ঠিক যেমনভাবে আমরা যদি বলি গল্পের ছলে যে একজন দাদু আর একজন নাতি যদি হাঁটতে বেরোয়, দাদু খুব বয়স্ক, সে দাদু চাইবে ধীরে ধীরে হাঁটতে, সে তার নাতিকে ধরে রাখবে, আর নাতি চাইবে একটু তাড়াতাড়ি যেতে, সে তখন দাদুকে টেনে টেনে নিয়ে যাবে। তো এই ক্ষেত্রে একটা বিরুদ্ধ মতামতের সৃষ্টি হয়, এখানেও সেরকম একটা বিরুদ্ধ বলের সৃষ্টি হয়, যে একটা স্তর চাচ্ছে অন্যটাকে স্পিডে নিয়ে যেতে, ঠিক অপর দিক থেকে অন্য স্তরটা যাচ্ছে প্রথমটাকে আটকাতে। এই যে একটা বাধাজনিত একটা বলের সৃষ্টি হচ্ছে ভেতরে ভেতরে, এটারই নাম হলো সান্দ্র বল বা ভিসকাস ফোর্স। লিকুইড যে প্রপার্টির জন্য এই বলটা প্রয়োগ করে তারই নাম ভিসকসিটি বা সান্দ্রতা। তাহলে এই বলটা কোথায় কাজ করবে? অবশ্যই তরল স্তরের ভেতরে। তাহলে আগে যেটা হয়েছিল উপরিতলে শুধু থাকতো পৃষ্ঠটান, এখন আমরা বলবো যে এই সান্দ্রতা বল সবসময় ভেতরে কাজ করবে। সেই জন্য এর নাম হয় ইন্টারনাল ফ্রিকশন, অর্থাৎ অভ্যন্তরীণ ঘর্ষণ। তাহলে অভ্যন্তরীণ ঘর্ষণ কাকে বলবো? না, সান্দ্রতা বা ভিসকসিটি বা ভিসকাস ফোর্সকেই আমরা বলবো। এই হলো এই দুটো বলের মধ্যে রিলেশন বা আলোচনা। এবার আমরা আসছি এই সান্দ্র বল আর ঘর্ষণ বলের মধ্যে পার্থক্য। দুটো পার্থক্য আছে, আমরা দুটো পড়ে নেব। তাহলে একটা হচ্ছে সান্দ্র বল আর একটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বলের ইংরেজি হচ্ছে ফ্রিকশন। পার্থক্য দুটো পয়েন্ট। এর প্রথমটাতে আসবে যে ঘর্ষণ বল এরিয়ার উপর ডিপেন্ড করবে না, অর্থাৎ তরল স্তরের, তরল এখানে কঠিন তরল সবারই ক্ষেত্রে, সংস্পর্শ তলের লিখি, সংস্পর্শ তলের ক্ষেত্রফলের ওপর নির্ভরশীল নয়। এটা উল্টোটা আমরা দেখলাম যে যত বেশি বেশি এরিয়া হবে তত বেশি ফোর্স দেবে। এটা হচ্ছে সংস্পর্শ তলের
ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। 2 নম্বর, এটা হচ্ছে দুটো একদম পাশাপাশি থাকা স্তরের মধ্যে আপেক্ষিক বেগের উপর নির্ভরশীল, অর্থাৎ পাশাপাশি থাকা স্তরের মধ্যে আপেক্ষিক বেগের উপর ডিপেন্ড করে। অর্থাৎ দুটো লিকুইড লেভেল যদি খুব কন্ট্যাক্টে থাকে তাদের যে রিলেটিভ ভেলোসিটি তার উপর ডিপেন্ড করে। আর এটা কিন্তু নির্ভরশীল নয়। দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ রিলেটিভ ভেলোসিটির উপর ডিপেন্ড করে না, এরিয়ার উপর ডিপেন্ড করে না, কন্ট্যাক্ট যে এরিয়া এটা দুটোই পজিটিভ। এই হলো ঘর্ষণ বল ও সান্দ্র বলের মধ্যে পার্থক্য। আজকে যতটা পড়ানো হলো এটাতে থিওরি বেসটাই বেশি, সেই জন্য আজকের কোনো গাণিতিক প্রশ্ন দিচ্ছি না। তোমরা এগুলো পড়ো, যেমন যা যা আলোচনা করলাম এগুলোই মনে রাখতে হবে, বিশেষত পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর কীভাবে ডিপেন্ড করে। আর এই প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং কথা বলি, যে তোমরা হয়তো দেখে থাকবে যে পুকুরের জলে তেল ফেললে বেশ জলটা ছড়িয়ে ছড়িয়ে পড়ে বা তেলটা ছড়িয়ে যায় জলের উপর। তো এর ব্যাখ্যাটা কি? তেল যখনই আমি জলের কোনো একটা জায়গায় ফেলবো, তেল হচ্ছে জৈব পদার্থ মানে অর্গানিক ম্যাটেরিয়াল, তখন ওই জায়গার সারফেস টেনশন বা পৃষ্ঠটানটা হ্রাস পায়, অর্থাৎ কমে যায়। আশেপাশে যে জল রাখা থাকে সেই জলের তখনও কিন্তু পৃষ্ঠটান বেশি, তাহলে সেই জল চাইবে নিজের দিকে টানতে তেলটাকে, তখন ওই তেল চারিদিকে টানা হয় বলে ছড়িয়ে পড়ে। ঠিক একই কারণে মনে করা হয় যে সমস্ত জায়গায় তৈল খনি আছে সেই সমস্ত জায়গায় ঢেউ হয় না বা ঢেউটা মিলিয়ে যায়। তার কারণ একটাই, ওই জায়গায় তেলটা বেশি থাকার ফলে ওর পৃষ্ঠটানটা অবশ্যই কমে যায়, দূরের দিকের জল তখন ওই জলকে টেনে নেয়, এই জন্য ঢেউ খুব একটা দেখা যায় না। এই ধরনের প্রসঙ্গগুলো আসে। বা এই একই ব্যাখ্যা থেকে আসে যে আমরা সাবান দিলে কেন ময়লা ছেড়ে যায়। এগুলো একটু নিজের একটু মনে রাখবে শর্ট প্রশ্নের জন্য, বিভিন্ন ঘটনা নিয়ে এমসিকিউ বা এই ধরনের প্রশ্ন আসতে পারে। এটা পড়ে রাখো, পরের দিন পরের ক্লাসে দেখা হবে। ভালো থেকো।